ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমি ভালো আছি, আমি ঠিক আছে। আমি যে কথা বলছি বাংলাদেশে জি এনএসআই ডিজিএফ সবাইকে রিপোর্ট আইজিপি ডেকে ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর এটা জামাতের ওরা কয়দিন আছে, সামনের 1 মাস থেকে কিনা দেখো একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। বাংলাদেশকে নিয়ে ওয়াকার কি করতে চাই সেটার একটা ইঙ্গিত পাইছি। বাংলাদেশ হলো ওই পথেই যাইতেছে। আজকের এপিসোড শেষ হলে বুঝতে পারবেন যে বাংলাদেশের সিসির মতো একটা সামরিক শাসনের সম্ভাবনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলা থেকে অব্যাহতি ও জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের অনেক নেতাকর্মী। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলায় অভিযোগ প্রমাণিত না হয় খালাস পেয়েছেন দলের ভারপ্রাপ্ত। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনাদের সামনে যে আলোচনাগুলো তুলে ধরা হয়েছে সে আলোচনার মধ্যে প্রথম আলোচনা হচ্ছে ডক্টর ইউনূসকে মেরে ফেলার যে পরিকল্পনা করেছে শেখ হাসিনা তা ফাঁস হয়ে গেছে। এদিকে বাংলাদেশের বিশেষ করে যে কাঙ্ক্ষিত ব্যক্তি বর্তমানে তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, যে তারেক রহমান দেশে আসছেন এবং বিভিন্ন মামলা থেকে জামিনে অথবা মুক্তি পাচ্ছেন, এমন কিছু বক্তব্য তুলে ধরে যেখানে রাষ্ট্রপতি বলেছেন চুপ্পু সাহেব কখনোই সম্ভব না, আমি পদত্যাগ করছি না, কেননা পদত্যাগ করতে পারবেন না, এমন কিছু মন্তব্য সূত্র ধরে উনি আলোচনা করেছেন। চলুন আমরা বর্তমানে কিছু তথ্য শুনে আছি তারেক রহমান কি করছেন তার বক্তব্য। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলা থেকে অব্যাহতি ও জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের অনেক নেতাকর্মী। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলায় অভিযোগ প্রমাণিত না হয় খালাস পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তাই তার দেশে ফেরা না ফেরার বিষয়টি এখন রাজনীতির মাঠে বেশ আলোচনায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সবাই প্রত্যাশা করছে দ্রুত তারেক রহমান ফিরবে। এখন দেশনায়ক তারেক রহমানের দেশে ফিরে আসা, এটাই হচ্ছে আমাদের অন্যতম প্রধান দাবি। দ্রুত সময়ের মধ্যে তার ফিরে আসার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। অন্যদিকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তাই তার সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে, তিনি যথাসময়ে দেশে ফিরবেন। স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা তিনি সহসায় দেশে ফিরে আসবেন। অফকোর্স সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি যথাসময়ে যথাযথ পদক্ষেপ নেবেন। আর আইনি বিষয় যেটা আমরা সেটা বলে আসছি সবসময়, আইন আদালত সংবিধানের প্রতি জনাব তারেক রহমান সাহেব সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তিনি জানেন তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীনভাবে রায় দেওয়া হয়েছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 17টি এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিলিয়ে অর্ধশতাধিক মামলা হয়। একাধিক মামলায় তার সাজাও হয়েছে। আবু সেদপু, মাইটিভি, ঢাকা। পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে আজ বলে দিতে চাই, আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না, আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না, আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আমি করতে পারবো না, আমি তাই করেছি, মাথা উঁচু করে দাঁড়িয়েছি। I will, whatever I will face, I am ready to face at any time. রাষ্ট্রপতি চুপ্পু বলেন, আমাকে যারা পদত্যাগ করতে বলে তারা হয়তো জানে না আমি বেশি আসিনি, আমি একেবারে রাজপথ থেকেই বঙ্গভবনে এসেছি, আমি কখনো পদত্যাগ করব না, আর আমাকে কেউ পদত্যাগ করাতেও পারবে না। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি, কারাগারে যেতে হয়েছে আমাকে, চরম অত্যাচারিত হয়েছি, রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে আমাকে, আমি অনেক পরিশ্রমের ফলে আমার সততার কারণে আমি আজকে রাষ্ট্রপতি হয়েছি, এই পদ থেকে আমাকে কেউ সরাতে পারবে না, সরাতে পারে একমাত্র মৃত্যু ছাড়া কেউ আমাকে রাষ্ট্রপতি পদ থেকে বিতাড়িত করতে পারবে না। এদিকে চুপ্পু বর্তমানে বাংলাদেশের যে বিশেষ করে বড় একজন মানুষ যাকে অনেক মূল্যায়ন করা হয়,
যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, এখনও বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আছেন। চুপ্পুকে বিভিন্নভাবে বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে তাকে পদত্যাগ করানোর জন্য। কিন্তু উনি যে কথাগুলো উত্তর দিয়েছেন প্রত্যেকটা কথাই তার গুরুত্বপূর্ণ, কেননা উনি সবাইকে বলেছেন একে একে যে আমার পক্ষে এটা করা সম্ভব নয়। কেননা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্র করে কখনোই কোনো কারণে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করবেন না, কেননা উনি আওয়ামী লীগের লোক ছিলেন এবং শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন, শেখ হাসিনার আত্মীয় লাগে। তাই উনি আবারও জোর গলায় মনে হয় এমন কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু কেন সবাই এ ধরনের মন্তব্য করেন শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে? চলুন আমরা তার কিছু বিকল্প কথাবার্তা শুনে আসি, তাহলে বুঝতে পারবো মূল। কালকে প্রজ্ঞাপন দিছে এনএসআই ডিজি সবাইকে রিপোর্ট আইজিপি ডেকে এমএস বলে দিছে যে কজন সব আমার বসে পাওয়া। জি আপা। আর এখন ওই সুদ করে ইউনুসের কথা শুনে লাফাচ্ছে। আর ওইটা জামাতের ওরা কয়দিন আছে, সামনের 1 মাস থেকে কিনা দেখবো। জি আপা, জি আপা, দোয়া করেন আপা। 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলি না, আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। প্রায় ভাইরাল হচ্ছে শেখ হাসিনার টেলিফোন আলাপ, তার অডিও যারা শুনছে তারা নিশ্চয়ই এবারের সর্বশেষ যে অডিওটি প্রকাশ হয়েছে তাতে নিশ্চয়ই তারা শিউরে উঠবেন, কেঁপে উঠবেন। আর আওয়ামী লীগের যে নেতাকর্মী তারা দুঃখ দুর্দশার মধ্যে আছেন, তারা ভীষণভাবে উজ্জীবিত হবেন। কেননা শেখ হাসিনা এবার যে বার্তা দিয়েছেন তাতে তিনি বলছেন যে ডক্টর ইউনূস সরকার 1 মাসও টিকবে না, এবং বলছেন যে প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। আর পুলিশ যারা বাড়াবাড়ি করছে তাদের তালিকা করতে বলছে, তার কাছে পাঠাতে বলছে, এটা তাদেরকে দেখে ছাড়বে। ভয়ঙ্কর এক ধরনের দাম্ভিকতা প্রকাশ পেয়েছে। অবশ্য শেখ হাসিনা এভাবেই যদি দাম্ভিকতা প্রকাশ না করে তাহলে নেতাকর্মীরা যা আছে তারা আরও গুটিয়ে যাবে। তো এটা বলাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো যে ভারতে যেখানে আশ্রয় নিয়ে আছে, যেখানে তার টিকিটি কেউ দেখতে পাচ্ছে না, সেখানে এই যে তিনি কথাবার্তা বলছেন, এক ধরনের উস্কানি দিচ্ছেন, আস্ফালন দেখাচ্ছেন, এর ফলাফল কি হবে সেটা নিয়ে আমি ভাবছি। প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি সেটা আমি করি। অতীত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফোন রেকর্ড ভাইরাল হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও গোরাশি ইউনিয়নের বাসিন্দা পরিচয়ে শেখ হাসিনার সাথে পরিস্থিতি তুলে ধরে কথা বলেন এক তরুণ। আমার কথা হলো যে এইসব তরুণরা এখন কত সহজে রিচ করতে পারছে। কয়েকদিন আগে দেখলাম যে আমেরিকার নিউ ইয়র্কের বোধহয় তানভীর নামে একজন আপা আপা করতে করতে অজ্ঞান, সেটা নিয়ে বেশ যথেষ্ট হাস্যরস হয়েছে। এইবার আর হয়তো সেই তরুণ আপা আপা বলার থেকে একটু ছিল, সতর্ক ছিল, অত বেশি আপা আপা করেনি। কিন্তু শেখ হাসিনার বেশ কণ্ঠ শোনা গেল। এক পর্যায়ে শেখ হাসিনা আবারও দাম্ভিক আস্ফালন করে বলেন, 1 মাঘে শীত যায় না, প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি সেটা আমি করি। ঘন ঘন আপা আপা করে তরুণটি জানান অতটা আপা আপা এবার এই দফায় করেনি গোপালগঞ্জের। আপা, দেশের অবস্থা খুব খারাপ, যৌথ বাহিনীর অভিযানে বাড়িতে ঘুমাইতে পারি না। গতকাল গোপালগঞ্জ পার্টি অফিস থেকে 6 জনকে অ্যারেস্ট করে নিয়ে যায় যৌথ বাহিনী। আপনার জন্মদিন বঙ্গবন্ধু কলেজে কেক কাটবো যখন ওসি এসে হাজির, নিজেই ছাত্রদের কলার ধরে নিয়ে যায়, মিছিল করলেই অ্যারেস্ট করে। শেখ হাসিনা বলেন, গোপালগঞ্জের প্রশাসনে বসানো হয়েছে একজন ছাত্র দলের আর একজন শিবিরের। গোপালগঞ্জে দিক নির্দেশনা দিবে এমন একজনকে সেট করে দেওয়ার কথা বললে শেখ হাসিনা বলেন, যার যার এলাকায় কাজ করো। আমি কাল বাংলাদেশে এসে কথা বললাম, এনএসআই, ডিজিএফআই, র্যাবকে বলে দিয়েছি, আওয়ামী লীগের এমপি, সাবেক এমপি, সম্ভাব্য এমপি হবে, মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, সবার আত্মীয় স্বজনকে অ্যারেস্ট করতে হবে। তরুণটি বলেন, জোর করে 75 পরবর্তী সময়ের মতো দলে নেওয়ার চেষ্টা চলছে। শেখ হাসিনা বলেন, ওসির নাম কি?
বাড়ি কোথায়, কত সালে চাকরিতে জয়েন করেছে, বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখো। আরও যারা ছাত্রলীগ আওয়ামী লীগের উপর অন্যায় করবে তাদের তালিকা তৈরি করে রাখো, আমার কাছে পাঠাও, বলো যে 1 মাঘে শীত যায় না। শেখ হাসিনা বলেন এই সরকার আর 1 মাস চলতে পারবে না, জামাত কয়দিন থাকবে, আমি প্রত্যেকটার হিসাব নেব, পুলিশের জন্য আমি 15 বছর কি না করেছি, আমার ছাত্রলীগের গায়ে যারা হাত দিয়েছে তাদের প্রত্যেককে সেই হিসাব দিতে হবে, প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। ভাই 15 বছরে তো আপনি পুলিশ নিজের দলের লোকজন দিয়েছেন, কিন্তু এখন তো দল ক্ষমতায় নেই, এখন তারা উল্টো আচরণই করবে, এমনটাই হয়। যে এই সমস্ত কথাবার্তাগুলি এক ধরনের খুবই নিম্নমানের, এই একটা কর্মীদের সাথে এই ভাষায় কথা বলা, এটা এক ধরনের আঞ্চলিক